গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি তোমাদের সিসি2 এর আগের দিনে যেটা পড়িয়েছিলাম তার পরবর্তী অংশ কিছুটা পড়ানোর জন্য। তো আগের দিনে আমি তোমাদের সিসি2 অর্থাৎ শিক্ষা অধ্যয়ন যে কোর্সটার তার ইউনিট নাম্বার 6-এর কিছুটা অংশ পড়িয়েছিলাম। তো আজকে আমরা ইউনিট নাম্বার 6 যেটা হচ্ছে সমাজ, রাজনীতি এবং শিক্ষা, এই চ্যাপ্টারটা আমরা পরবর্তী অংশটা পড়ব। তো আগের দিন আমরা পড়েছিলাম গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য আছে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, আজকে আমরা এই গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা তার আমরা পড়ব শৃঙ্খলা। আচ্ছা, যেহেতু এখানে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলছে, তাহলে জনগণকে মূল করা হয়েছে। সে অনুযায়ী এখানে কি শৃঙ্খলার কথা বলা হয়েছে? এখানে বলছে এরূপ যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থায় যে শৃঙ্খলা হবে তা হবে আত্মশৃঙ্খলা বা সামাজিক শৃঙ্খলা। আত্মশৃঙ্খলা বলতে সশৃঙ্খলা, অর্থাৎ নিজেকে শৃঙ্খল বোধিত করবে। ঠিক আছে, এবং কি বলছে সামাজিক শৃঙ্খলা। সামাজিক শৃঙ্খলা বলতে আমরা সমাজের প্রত্যেকে বসবাস করি সামাজিক জীব হিসাবে। সমাজের কিছু নিয়ম কানুন আছে যা আমরা কিন্তু মেনে চলার চেষ্টা করি, শৃঙ্খলার মধ্যে বসবাস করি, একে অপরের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে আমরা সামাজিক শৃঙ্খলা মেনটেন করে আমরা কিন্তু সামাজিক জীব হিসাবে সমাজে বসবাস করি। এটাই হলো সামাজিক শৃঙ্খলা। এছাড়া কি বলছে? এছাড়া বলছে এই শৃঙ্খলার ভেতর আর কি বলছে, যে শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হবে, শিক্ষক গাইড হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীরা কি করবে, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে। সেজন্য কি তৈরি করার কথা বলা হয়েছে? স্কুলে বলা হয়েছে শ্রেণী কমিটি বা শিক্ষার্থী পর্ষদ। ক্লাসে দেখবে মনিটর থাকে, ক্লাসে যদি কোনো রকম প্রবলেম হয় সাধারণত মনিটর সলভ করে দেয়। এই জিনিসটাই বলছে, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সমস্যা সমাধান কিন্তু নিজেরাই করছে। এছাড়া কি বলছে, শিক্ষার্থী পর্ষদ, অর্থাৎ যে পর্ষদের সদস্য হবে কে, শিক্ষার্থীরা। ঠিক আছে, সেরকম পর্ষদ গঠন করা হয় যাতে তাদের নিজের ছোটোখাটো প্রবলেমগুলো সেগুলো সলভ তারা নিজেরাই করতে পারে। এছাড়া কি বলছে? এছাড়া বলছে তাদের দলগত কার্যাবলীতে অংশগ্রহণের জন্য অবশ্যই সুযোগ দান করতে হবে, যাতে তাদের ভেতরে কী গড়ে ওঠে, সামাজিক শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। এছাড়া তাদের ভেতরে ধৈর্য, সহযোগিতা ইত্যাদি যে মূল্যবোধগুলো সেগুলো জাগরণ করতে হবে। ঠিক আছে, এখানে তাহলে শৃঙ্খলার ভেতরে আমরা কী পড়লাম? শৃঙ্খলার ভেতরে দুটো জিনিসের ওপর গুরুত্ব দিয়েছে, আত্মশৃঙ্খলা এবং সামাজিক শৃঙ্খলা। আর কি বলছে, শিক্ষার্থীরা যাতে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে তার জন্য শ্রেণী কমিটি এবং শিক্ষার্থী পর্ষদ গঠন করা হবে। এছাড়া কি, দলগতভাবে তারা যেন কাজ করতে পারে সেজন্য তাদের সুযোগ দান করতে হবে। আর তাদের ভেতরে যে সামাজিক মূল্যবোধগুলো যেমন ধৈর্য, সহযোগিতা, এগুলো গঠন করার ক্ষেত্রে তাদের সাহায্য করতে হবে। বোঝা গেল? এটাই হলো গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কি শৃঙ্খলা। এবার আসছে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের কি ভূমিকা। আচ্ছা, যেহেতু গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, যিনি শিক্ষক হবেন তিনি অবশ্যই কী হবেন, গণতন্ত্রপ্রেমী হবেন, অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে তিনি শিক্ষা প্রদান করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং তার দৃষ্টিভঙ্গি কী হবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। তার আদর্শ এবং মূল্যবোধ সবগুলো কী হবে, গণতন্ত্র কেন্দ্রিক, অর্থাৎ তিনি প্রত্যেকটা মানুষকে সম্মান প্রদান করা এবং তাদের মতামতগুলোকে প্রাধান্য দান করা, এই মানসিকতা তার ভেতরে থাকবে। ঠিক আছে, এছাড়া তিনি কি করবেন, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী পঠন পাঠনের ব্যবস্থা করবেন। এখানে ব্যক্তিগত পার্থক্য মানে ফেভারিজম বা এই জিনিসটার কথা কিন্তু বলা হয়নি। ব্যক্তিগত পার্থক্য বলতে প্রত্যেকটা স্টুডেন্টেরই চাহিদা আলাদা। ঠিক আছে, একজন শিক্ষক একভাবে হয়তো উদাহরণটা বলার পর স্টুডেন্ট কীভাবে সে উদাহরণটা নেবে সেটা স্টুডেন্টের ওপর নির্ভর করছে। ধরো একটা ক্লাসে দুজন শিক্ষার্থী আছে, একজন ক্রিকেট ভালোবাসে, একজন সিরিয়াল ভালোবাসে। তাহলে যদি একটা উদাহরণ শিক্ষক দেন ক্রিকেট বা সিরিয়াল নিয়ে, তাহলে কি যে ছেলেটা সিরিয়াল ভালোবাসে তার পক্ষে বোঝা সম্ভব হবে খুব ভালোভাবে, এবং মনে রাখাও সম্ভব হবে খুব ভালোভাবে। আর যে ছেলেটা তোমার কি করে, ক্রিকেট ভালোবাসে, সেই ছেলেটার জন্য যদি খেলাধুলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে উদাহরণ দেয় তার পক্ষে মনে রাখাটা সহজ হবে। অর্থাৎ প্রত্যেকের চাহিদা, এই যে ব্যক্তিগত চাহিদা, সেই ভিত্তিক তিনি কিন্তু কী করবেন, পঠপাঠনের ব্যবস্থা করবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায়, দেখবে শিক্ষক ক্লাসরুমে যে উদাহরণটা দেয়
মোটামুটি যদি 90% স্টুডেন্ট তার সাথে কানেক্ট করতে পারবে এমনই উদাহরণ দেওয়া হয়, যাতে তাদের যে চাহিদাগুলো সেগুলো কিছুটা হলেও পূরিত করা যায়। এটাকেই বলছে ব্যক্তিগত চাহিদাগুলো পূরণ করার জন্য তিনি কী করবেন, পঠন পাঠনের ব্যবস্থা করবেন। ঠিক আছে, তাহলে শিক্ষক কী হবেন, গণতন্ত্রপ্রেমিক হবে অবশ্যই। তার ভিতরে কী থাকবে, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, আদর্শ এবং মূল্যবোধ। এছাড়া তিনি কী করবেন, তিনি শিক্ষার্থীদের ব্যক্তি হিসেবে মর্যাদা দান করবে এবং তাদের মতামতকে অবশ্যই গুরুত্ব দেবে। তার সাথে সাথে ব্যক্তিগত পার্থক্য অর্থাৎ চাহিদা অনুযায়ী তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার বলছে বিদ্যালয় প্রশাসক, অর্থাৎ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় প্রশাসক কিভাবে কাজ করবেন। কি বলছে, গণতান্ত্রিক শিক্ষায় বিদ্যালয় যে প্রশাসক তার কিছু নীতি আছে। সেই নীতিগুলো কি, প্রথম কি বলছে, ধরো যদি যে কোনো একটা সিস্টেম বা শিক্ষা ব্যবস্থায় ধরো যদি একটা স্কুলের যে হেডমাস্টার আছে তিনি যদি সমস্ত কাজটি করেন, তার সমস্ত ক্ষমতা যদি তার ভেতরই কেন্দ্রীভূত করা থাকে, তাহলে কি তার পক্ষে কলেজের পরিকাঠামো বলো, ক্লাস দেখা বলো, সমস্ত কিছু কি করা সম্ভবপর হবে? একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই অবশ্যই এই বিদ্যালয় প্রশাসন, গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা, বিদ্যালয় প্রশাসনে কী হবে, কেন্দ্র থেকে ক্ষমতার অপসারণ হবে, অর্থাৎ কোনো কেন্দ্রীভূত স্বৈরাচারী ব্যবস্থা এখানে থাকবে না। যিনি হেড হবেন, হেড অফ দ্য ইনস্টিটিউট হবেন, তিনি কি করবেন, তার ক্ষমতা কিছু, তার আন্ডারে কিছু সদস্য বা পদ তৈরি করে তাতে তিনি ডিভিশন করে দেবেন, যাতে তার পক্ষে যে বিদ্যালয়টা পরিচালনা করা সম্ভব হয়। এছাড়া কি করবে, এছাড়া দায়িত্ব বন্টন করে দেবেন, প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা রাখবেন। যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউট হবেন তিনি এক দায়িত্ব নেবেন, তার আন্ডারে যারা আছে তারা এক একজন এক একটা দায়িত্ব নেবে। তবে কি হবে, বিদ্যালয়টা সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া এর মাধ্যমে কি হবে, মানব সম্পর্ক স্থাপন হবে। তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কাকে বলো, শিক্ষককে বলো। শিক্ষক কী করেন, যে প্রিন্সিপাল বা এইচওডি ম্যাম তাকে বলা হয়, এবং তিনি কী করেন, যখন আমাদের যে ম্যানেজমেন্টের স্যারেরা আছেন তাদের কাছে সেই জিনিসটা কনভে করেন, অর্থাৎ তাদের কাছে পাঠান জিনিসটা। তাহলে কি হয়, দেখো এটা কি হচ্ছে, একটা চেন অফ কি হচ্ছে, চেন অফ হিউম্যান রিলেশনশিপ। ঠিক আছে, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা সবথেকে ভালো, আমাদের সাথে এইচওডি ম্যাম বা প্রিন্সিপাল স্যার বা টিআইসি ম্যামের সাথে ম্যানেজমেন্ট, এইভাবে কী হচ্ছে, টোটাল একটা চেনের মাধ্যমে টোটাল যে বিদ্যালয় প্রশাসনটা সেটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। এবং এক্ষেত্রে দেখো ক্ষমতার কিন্তু বিকেন্দ্রীকরণ, অর্থাৎ কেন্দ্র থেকে কিন্তু সেটাকে ভাগ করে দেওয়া হচ্ছে এবং সে দায়িত্বগুলো সেই অনুযায়ী বন্টন করা হচ্ছে। বিদ্যালয় প্রশাসকে এটাই আছে কি, যে বিদ্যালয় প্রশাসন কী হবে, যে ক্ষমতাটা সেটা কী হবে, কেন্দ্রীভূত হবে না, সেটা হবে কি স্টেপ বাই স্টেপ সেটা বন্টন করে দেওয়া হবে, দায়িত্বগুলো বন্টন করে দেওয়া হবে। এছাড়া কি হবে, এছাড়া তোমার মানব সম্পর্ক স্থাপন করা হবে। বোঝা গেল। এবার বলছে বিদ্যালয়ের কথা নিয়ে থমাস এইচ ব্রিগস তিনি কি বলছেন, বিদ্যালয় হলো গণতন্ত্রের প্রকৃত অভিভাবক। কেন বলছেন, কারণ দেখো আমরা যখন বাড়িতে থাকি তখন কিন্তু আমরা বাড়িতে বাবা মা ভাই বোন এদের নিয়ে থাকলাম, কিন্তু যখন আমরা বিদ্যালয়ে আসি তখন কিন্তু সমাজের সাথে আমাদের যে ডাইরেক্ট কনভারসেশন সেটা কিন্তু শুরু হয়ে যায়। বাড়িতে যখন থাকি তখন কিন্তু আমাদের সেভাবে কনভারসেশনটা শুরু হয় না সমাজের সাথে। ঠিক আছে, যোগাযোগটা সেভাবে শুরু হয় না। যখন আমরা বিদ্যালয়ে আসি তখন আমাদের সমাজের সাথে কিন্তু যে যোগাযোগটা সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়, এবং আমরা এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্র সম্পর্কে আমরা জানতে পারি কোথায়, জানতে পারি কিন্তু বিদ্যালয়ে। তাই বলা হচ্ছে বিদ্যালয় হলো গণতন্ত্রের প্রকৃত অভিভাবক, যে কি করছে, গণতন্ত্র নামক যে বিষয়টি সেটা কিন্তু সুন্দরভাবে প্রতিপালন করছে এবং প্রত্যেকটি শিশুর মধ্যে গণতন্ত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে সাহায্য করছে। বোঝা গেল। এবার বলছে উইলিয়াম কিলপ্যাট্রিক, তিনি কি বলছেন, তিনি বলছেন গণতান্ত্রিক যে বিদ্যালয়গুলি সেগুলো কিছু কাজ করে। কি কাজ করে বা কী কাজ করবে, প্রথম হচ্ছে কি বলছে, গণতন্ত্র কী, গণতান্ত্রিক মনোভাব কী সে সম্পর্কে শিক্ষার্থীদের জাগরণ ঘটাবে এবং সচেতন করবে। ঠিক আছে, এছাড়া কি করবে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করবে, আর সমবেতভাবে সহযোগিতার মাধ্যমে কিভাবে কাজ করা যায় সেই দক্ষতাও গড়ে তুলবে কি, বিদ্যালয়। যখন আমরা কোনো দলগত কাজ প্রজেক্ট করি বা কোনো দলগত কাজ করি তখন কী হয়, আমাদের ভেতরে কিন্তু এই গণতান্ত্রিক যে মানসিকতা বা গণতান্ত্রিক যে মূল্যবোধ সেগুলো কিন্তু গড়ে ওঠে, এবং গণতান্ত্রিকতাবাদ
বা গণতান্ত্রিক যে মনোভাব সেটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটাও স্বচ্ছ হয়। বিদ্যালয় কিন্তু এই জায়গাটা করবে। তাহলে কি বলছে, বিদ্যালয় কী কী কাজ করবে? বিদ্যালয় প্রথমে কি করবে, গণতন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করবে এবং তাদের ধারণা দেবে। তাছাড়া কি করবে, তাদের গণতান্ত্রিক পরিবেশে বসবাস করার ক্ষেত্রে বা জীবনযাপনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। আর কি করবে, আর সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার দক্ষতা বা ক্ষমতাটা কিন্তু গড়ে তুলবে বিদ্যালয়। বোঝা গেল? এবার বলছে শিক্ষায় গণতন্ত্রের সঠিক প্রয়োগের অভাবে সমস্যা। কি সমস্যা? দেখো, আমাদের দেশে যখন যে সরকার আসে সে ছাড়াও অন্য একজন বিরোধী দল থাকে, ঠিক আছে? তো যে সরকার যখন নির্দিষ্ট দলকেন্দ্রিক সরকার যখন ক্ষমতায় আসে সে অবশ্যই চায় তার ক্ষমতার প্রতিফলন দেখাতে, ঠিক আছে? তাই সে তার মূল হাতিয়ার করে কাকে? শিক্ষা ব্যবস্থাকে। এবং সে শিক্ষায় কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। এবার আমাদের দেশের একটি অধিকারের ভেতরে অন্যতম অধিকার হলো গণতান্ত্রিক মতদানের অধিকার। তো একটা মনে করো যে কোনো বিষয়, ধরো আমাদের কলেজ, ক্লাসরুমের ভেতরে আমি একটা দল, তোমরা একটা দল, ঠিক আছে? আমি সরকারে জিতেছি বলে আমি এদিকে আছি, চেয়ারের এদিকে আছি। তোমরা সরকারে হেরেছো বলে, ভোটে হেরেছো বলে তোমরা ওদিকে আছো, টেবিলের ও সাইডে আছো, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু সমাজে বসবাস করছি। এবার ধরো আমি কি করব, আমার মতো করে ক্লাসটা পরিচালনা করার চেষ্টা করব, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আমার মতো করে পরিচালনা করার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদেরও অসুবিধা হতে পারে, তোমরাও নিজস্ব মত আছে তোমাদের, তোমরা কি করবে, তার মতটা তোমাদের প্রকাশ করার চেষ্টা করবে। কিন্তু আমি যেহেতু ক্ষমতায় আছি, আমি চেষ্টা করব কি তোমাদের যে মতগুলো সেগুলো নস্যাৎ করে দিয়ে আমার যে ক্ষমতার প্রতিফলন সেটাকে বা আস্ফালন সেটাকে প্রকাশ করার। ফলে কী হবে, একটা শিক্ষাক্ষেত্রে একটা ক্যাওসের সৃষ্টি হবে, অশান্তির সৃষ্টি হবে, ক্লাসরুমে একটা অশান্তির সৃষ্টি হবে। আমার কথা তোমরা শুনতে চাইবে না, তোমাদের কথা আমরা শুনতে চাইব না। অর্থাৎ যে দ্বিপক্ষীয় যে দল, একটা বিপক্ষ দল এবং পক্ষ দল, দুটো দলের ভেতরে একটা কিন্তু মতের দ্বন্দ্ব দেখা যাবে। যার ফলে কি হবে, শিক্ষা ব্যবস্থা যদি কোনো বিষয় ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে, গণতান্ত্রিক মনোভাব বলো বা গণতান্ত্রিক পরিবেশ বলো, ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হবে। এটাই হলো সবথেকে বড় সমস্যা, ঠিক আছে? এবার আসছে কি, শিক্ষার সমাজবাদ। আচ্ছা, সমাজবাদের প্রথমে একটা জিনিস বলি। সমাজবাদ কথাটি এসছে ক্যাপিটালিজম বা ধনতন্ত্রবাদের বিপরীত অর্থ হিসাবে, ঠিক আছে? 19 শতকে সমাজ অর্থনৈতিক রাজনীতিবাদকেই বলা হয় সমাজবাদ। আচ্ছা, তার আগে আমরা একটু জানি ধনতন্ত্রবাদটা কি। ধনতন্ত্রবাদ বা ক্যাপিটালিজম হলো যেখানে ব্যক্তি যে মালিকানা সেটাকে সব থেকে বেশি স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ এখানে হলো ব্যক্তি মূল, রাষ্ট্রের কথা কিন্তু এখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে? আর সমাজবাদ কি বলছে, সমাজবাদ বলছে রাষ্ট্রই হলো শেষ কথা, অর্থাৎ গণতান্ত্রিকভাবে যে মতটা আসছে সেটাই হলো রাষ্ট্রের কথা, সেটাই হলো তোমার একমাত্র গ্রহণযোগ্য, সেটা বলছে সমাজবাদ। আর ক্যাপিটালিজম কি বলছে, ক্যাপিটালিজম বলছে না, যে ব্যক্তি কোনো জিনিস উৎপাদন করছে বা প্রোডাক্টটা বাজারে আনছে সেই হচ্ছে সেই উৎপাদিত যে বিষয়টি তার হচ্ছে মালিক, রাষ্ট্র এখানে কিছু কথা বলতে পারবে না। বোঝা গেল? একটা হলো ক্যাপিটালিজম হলো ব্যক্তিত্ব মালিকানা, যে ব্যক্তির যে মালিকানা সেটাকে স্বীকার করছে, আর সমাজবাদ কী করছে, ব্যক্তির মালিকানাকে একদম অস্বীকার করে রাষ্ট্রের যে শেষ কথা, রাষ্ট্র যে শেষ কথা সেটার কথা বলছে। আচ্ছা, এবার বলছে যে এই সমাজবাদের মূল প্রবর্তকের ভেতরে অন্যতম কে ছিলেন? জার্মানির কার্ল মার্কস। অলরেডি অনেকেই তোমরা ফিলোসফি যদি কেউ শুনে থাকো, ফিলোসফিতে দেখে থাকবে মার্কসিজম, অর্থাৎ এই কার্ল মার্কসের যে সমাজবাদ সম্পর্কিত যে ধারণা সেটাই হলো মার্কসিজম, ঠিক আছে? এছাড়া কে আছে? লেনিন, রাশিয়ার লেনিন, এছাড়া চীনের মাও, এনারাও হলেন সমাজবাদের অন্যতম প্রবর্তক, ঠিক আছে? এবার বলছে সমাজবাদের লক্ষ্য কী। সমাজবাদের লক্ষ্য হলো এমন একটা সমাজ গড়ে তোলা যেখানে রাষ্ট্রই হবে শেষ কথা, ঠিক আছে? ব্যক্তি রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে। সমাজবাদ কি বলছে? সমাজবাদ বলছে যে এমন একটা সমাজ গঠন করা হবে যেখানে ব্যক্তিকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবং রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে কার ওপর? ব্যক্তির ওপর। বোঝা গেল? এবার বলছে যে সমাজবাদী বা সমাজবাদ এটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আন্দোলন করেছে। বেশ কিছু আন্দোলন বা বেশ কিছু সমাজবাদের কথা তোমাদের বইতে আছে। কি কি? খ্রিশ্চান সমাজবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, ফোবিয়ান সমাজবাদ, গান্ধিয়ান সমাজবাদ, গিল সমাজবাদ, মার্কসিস্ট লেনিনিস্ট সমাজবাদ এবং সায়েন্টিফিক সমাজবাদ। কি জিনিসগুলো একটু আমরা দেখি। খ্রিশ্চান সমাজবাদ, খ্রিশ্চান সমাজবাদটা কি বলছে? এতে ধর্ম নিরপেক্ষ একটি সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ধর্মকেন্দ্রিক নয় বা জাতিকেন্দ্রিক নয়, ধর্ম নিরপেক্ষ একটি সমাজের কথা বলা হয়েছে কোথায়? খ্রিশ্চান সমাজবাদে। দ্বিতীয় কি? গণতান্ত্রিক সমাজবাদ, এখানে কি গণতন্ত্রের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে। তৃতীয় কি? ফোবিয়ান সমাজবাদ। ফোবিয়ান সমাজবাদটা কি? ফোবিয়ান সমাজবাদ হলো যেখানে ধরো আমাদের এই যে সমাজ, এই সমাজে যদি আমি কোনো পরিবর্তন আনতে চাই, যদি আজকে বলে আমি পরিবর্তন আনবো, আজকে কি পরিবর্তন সাধিত হবে? হবে না। এই পরিবর্তন হচ্ছে অত্যন্ত ধীর প্রক্রিয়া। ফোবিয়ান সমাজবাদে বলছে যে আমরা বলছি একটা শ্রেণীহীন সমাজ বা একটা কি বলবো, সবার জন্য উন্মুক্ত একটা সমাজ, সেই সমাজ যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই, আজকে বললে আজকে করা সম্ভব নয়। তাই অত্যন্ত ধীর গতিতে কি করতে হবে? যারা বঞ্চিত হচ্ছে এই সামাজিক অধিকারগুলো থেকে, তাদের সেই অধিকারগুলো দান করতে হবে এবং তাদের সামাজিক প্রক্রিয়া অংশগ্রহণ করানোর মাধ্যমে আস্তে আস্তে কী করতে হবে? এই শ্রেণীহীন সমাজ গঠন করতে হবে। এটা কিন্তু অত্যন্ত ধীর প্রক্রিয়া। ফোবিয়ান সমাজবাদ কিন্তু এই ধীর প্রক্রিয়ার কথাই বলেছে, যে আমরা হঠাৎ করে পরিবর্তন আনতে পারবো না। কিভাবে আনবো? ধীর গতিতে। কিসের মাধ্যমে? যারা এই শ্রেণীযুক্ত সমাজে অন্তর্ভুক্ত, সেই শ্রেণীটাকে যদি আমরা ঘোচাতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? যারা বরাবর শোষিত হয়ে আসছে তাদেরকে কি করতে হবে? সামাজিক অধিকারগুলো দান করতে হবে এবং তাদের যে সামাজিক কার্যাবলীতে তাতে অংশগ্রহণ করাতে হবে। তবেই তারা কি করবে? অন্যান্য যে শ্রেণী তাদের সাথে সমানভাবে সমান পর্যায়ে আসতে পারবে এবং সমাজটা একটা শ্রেণীহীন সমাজ গঠন হবে। বোঝা গেল? এরপরে বলছে গান্ধিয়ান সমাজবাদ। গান্ধিয়ান সমাজবাদ কি বলছে? গান্ধিয়ান সমাজ বলতে সমাজের সব সদস্যই সমান, কেউ বড় বা কেউ ছোট নয়। ঠিক আছে, কেউ রাজপুত, চাষি বা ধনী দরিদ্র কেউ নয়, সবাই মানে যে মালিক বা কর্মচারী সবাই হচ্ছে সমান শ্রেণীভুক্ত। ঠিক আছে, সবাই মানুষ, সবাই একই শ্রেণীভুক্ত, সেটা হচ্ছে মানুষ শ্রেণীভুক্ত। এটা বলছে কি? গান্ধিয়ান সমাজবাদ, অর্থাৎ গান্ধীজি এর প্রবর্তক ছিলেন। এরপরে বলছে কি? গিল সমাজবাদ, চুক্তিভিত্তিক সম্পর্ক স্থাপনের কথা বলছে, অর্থাৎ চুক্তিভিত্তিক, চুক্তির ওপর, গিল্ড মানে এখানে চুক্তির ওপর নির্ভর করে শ্রেণীহীন সমাজ গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে। এরপর আসছে কি? মার্কসিস্ট লেনিনিস্ট সমাজবাদ। মার্কসিস্ট লেনিনিস্ট সমাজবাদ হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। তারা কি বলছেন? সমাজে যারা শোষিত হচ্ছে আর যারা শোষণ করছে, এই দুটো শ্রেণী সবার আগে কি করতে হবে? নিশ্চিহ্ন করতে হবে এবং সমাজটাকে একটা শ্রেণীহীন সমাজ গঠন করতে হবে। শোষিত এবং শোষণকারী যারা, এই দুটো শ্রেণী যদি তোমার কি হয়? নির্মূল হয়, তাহলে কি হবে? সমাজে ধনী দরিদ্র এই শ্রেণীগুলোও থাকবে না। কারণ দেখা যাচ্ছে কি, যারা শোষিত হচ্ছে তারা কিন্তু বরাবর শোষিত হয়েছে এবং তারা দরিদ্র হচ্ছে, এবং যারা শোষণকারী তারা কিন্তু নিজেদের ক্ষুধা তারা নিবৃত্ত করে তারা কিন্তু ক্রমশ ধনী উঠেছে। ঠিক আছে, তাই এই মার্কসিস্ট লেনিনিস্ট সমাজবাদ কি বলছে? একটা শ্রেণীহীন সমাজ করা হবে যেখানে এই ধরনের কোনো শ্রেণী থাকবে না, শ্রমিক এবং যে মালিক উভয় এক শ্রেণীভুক্ত হবে। এরপরে বলছে কি? সায়েন্টিফিক সমাজবাদ, অর্থাৎ যুক্তিযুক্ত। ঠিক আছে, শ্রেণীহীন সমাজ তৈরি হবে কিন্তু সেটা কি হবে? যুক্তিযুক্ত এবং বৈজ্ঞানিকভাবে। ঠিক আছে, এটা বলছে কি? সায়েন্টিফিক সমাজবাদ। বোঝা গেল? এবার বলছে কি? ভারতীয় চিন্তাধারায় সমাজবাদ। আচ্ছা, এগুলো আমি কি বললাম? বিভিন্ন বিদেশি আছে, আমাদের দেশে আছে, সমাজবাদের কথা বললাম। এবার বলছে ভারতীয় চিন্তাধারার সমাজবাদ। ভারতীয় চিন্তাধারার সমাজবাদের প্রতীক্ষিত হিসেবে প্রবর্তক হিসেবে দুজনের কথা এখানে বলা হচ্ছে। একজন হচ্ছে মহাত্মা গান্ধী আর একজন হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। তারা কি করছিলেন? সমাজবাদের সমর্থক ছিলেন। তো সমাজবাদ সম্পর্কে গান্ধীজি কি বলছেন? এর আগে আমি পড়েছি, আবার বলছি, যে সমাজে সব সদস্যই সমান, সবাই কি? সামাজিক জীব এবং সবাই সমাজেরই অংশ, কেউ বড় বা কেউ ছোট নয়, কেউ ধনী দরিদ্র বা চাষি রাজপুত এইসব কিচ্ছু নয়, সকলেই কি? সমশ্রেণীভুক্ত। এটা বলছে কি? গান্ধীজি। তাহলে আমরা যদি বলি ভারতীয় চিন্তাধারায় সমাজবাদ
সম্পর্কে কি বলো, তাহলে আমরা কি বলবো, দুজন কি ছিলেন, সমর্থক ছিলেন, সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ এবং মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধী কি বলেছিলেন, সবাই সমশ্রেণীভুক্ত, কোনো ধনী দরিদ্র চাষি রাজপুত এইসব কিচ্ছু নেই, ঠিক আছে, কেউ ছোট নয়, সকল সদস্যই, সমাজে বসবাসকারী সকল সদস্যই সমান। বোঝা গেল? এবার আসছে এই সমাজবাদ যে শিক্ষা, সমাজবাদী যে শিক্ষা, সেই শিক্ষার লক্ষ্য কি কি লক্ষ্য। প্রথমে বলছে সমাজবাদের মূল্যবোধকে বিকাশ সাধন করা, অর্থাৎ ব্যক্তির ভেতরে যে মূল্যবোধ, সামাজিক যে মূল্যবোধগুলো সেগুলো বিকাশ সাধন করা, ঠিক আছে। দ্বিতীয় কি বলছে, শিক্ষায় সকলের সমসুযোগের ব্যবস্থা করা। শিক্ষার যে অধিকার সেখানে দেখা যাচ্ছে কি অনেকে বঞ্চিত হচ্ছে এই শ্রেণীর জন্য, কিন্তু সমাজবাদ কি বলছে, না, এমন শিক্ষা দান করো যেখানে কি হবে, কোনো শ্রেণী বিভেদ বা কোনো জাতিগত বিভেদ কিছু থাকবে না, সকলেই কীভাবে সমসুযোগের অধিকার পাবে সমস্ত ব্যাপারে, সে যে কোনো অধিকারী হোক, ঠিক আছে। তৃতীয় কি বলছে, প্রতিটি অঞ্চলে শিক্ষার বিস্তার, প্রতিটি অঞ্চলে শিক্ষার বিস্তার, সে শহর হোক গ্রাম হোক যে কোনো জায়গায় হোক, সব জায়গায় কী হবে, শিক্ষার সর্বাঙ্গীন বিস্তার লাভ করতে হবে। তৃতীয় কি বলছে, পরিশ্রমের মর্যাদা, অহিংসা ইত্যাদি মূল্যবোধের বিকাশ, অর্থাৎ অনেকে পরিশ্রমের মর্যাদা সেটা আমরা দিতে জানি না, সেই মূল্যবোধগুলো অর্থাৎ পরিশ্রমের মর্যাদা দান, কোনো কাজই ছোট নয়, সব কাজই কি যদি শ্রম দিয়ে করা হয় সব কাজই বড়, এই যে মনোভাবগুলো এইগুলো কিন্তু গঠন করবে কে, সমাজবাদী শিক্ষা। তাহলে সমাজবাদী শিক্ষার লক্ষ্য কী কী হবে, প্রথম বলছে কি সমাজবাদের যে মূল্যবোধগুলো সেগুলো বিকাশ সাধন করা। দ্বিতীয় কি বলছে, পরিশ্রমের মর্যাদা, অহিংস নীতি, এইগুলো কি, এই মূল্যবোধগুলো কি করতে হবে, বিকাশ সাধন করতে হবে। তৃতীয় কি বলছে, শিক্ষায় সকলের সমসুযোগের ব্যবস্থা করতে হবে। আর চতুর্থ, প্রতিটি অঞ্চলে শিক্ষার বিস্তার করতে হবে। বোঝা গেল? এবার আসছে আমরা কি সমাজবাদ যে শিক্ষা তার বৈশিষ্ট্য কী কী। প্রথমে কি বলছে, প্রথমেই আগে যেহেতু গণতান্ত্রিকের ক্ষেত্রে বলেছিলাম যে তাদের গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থায় গণতন্ত্র সম্পর্কে জানতে হবে, এখানেও তেমন কি করতে হবে, শিক্ষার্থীদের সমাজবাদ সম্পর্কে স্পষ্ট এবং সরাসরি শিক্ষাদান করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কি বলছে, বিভিন্ন সংস্থা কি করবেন, বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে ব্যক্তি বা দল বা গোষ্ঠীর ভেতরে কি করবে, বা সমাজের ভেতরে সামাজিক জীব যারা আছেন তাদের ভেতরে কি করবেন, সামাজিক যে মূল্যবোধগুলো সেগুলো বিকাশ সাধন করবে এবং মনোভাবগুলোর উৎকৃষ্ট সাধন করবে। বোঝা গেল? তৃতীয় কি বলছে, তৃতীয়, শিক্ষক নিজেকে মডেল রূপে আচরণ করবেন, অর্থাৎ শিক্ষক যদি নিজে সমাজবাদী যে মনোভাব সে সম্পন্ন হন, সমাজবাদী মনোভাব সম্পন্ন হন, তবেই তিনি শিক্ষার্থীর ভেতরে সমাজবাদী যে মনোভাব সেটা কিন্তু সঞ্চালিত করতে পারবেন। তাই তাকে একজন আদর্শ মডেল হিসেবে অবশ্যই আচরণ করতে হবে, ঠিক আছে। তিনি যদি ক্লাসরুমে বিভিন্ন শ্রেণীভুক্ত যে মানুষজন তাদের সাথে সেভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই তিনি কিন্তু এই সমাজবাদী শিক্ষক হিসেবে তিনি কিন্তু গ্রাহ্য হবেন না। তার ভেতরে কি থাকবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো ধনী দরিদ্র বা শ্রেণী কোনো জায়গা নেই, ঠিক আছে। তাহলে এই সমাজবাদী শিক্ষার কী কী বৈশিষ্ট্য, প্রথমে বলছে কি সমাজবাদ সম্পর্কে সরাসরি শিক্ষাদান করতে হবে। দ্বিতীয় কি বলছে, বিভিন্ন সংস্থা কি করবে, তাদের কার্যাবলীর ভেতরে ব্যক্তি বা সমাজের যে যারা সামাজিক জীব তাদের ভেতরে সকল ধরনের সামাজিক মূল্যবোধ এবং মনোভাবের বিকাশ সাধন করবে। আর কি তৃতীয় কি বলছে, শিক্ষক নিজেকে একজন সমাজবাদের মডেল হিসেবে আচরণ করবেন। আচ্ছা, এবার আসছে সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, যেটাকে আমরা বলি কমন স্কুল সিস্টেম। আগে কি ছিল, আগে তোমার পাবলিক স্কুল ছিল, যেখানে কি হতো, যারা মনে করো একটু অর্থ আছে যারা, তারাই কিন্তু সেই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেত। কিন্তু কোঠারি কমিশন 1964-66 তিনি কি বলেন, তারা বলে যে এমন একটা বিদ্যালয় স্থাপন করতে হবে যেখানে কোনো জাত বা আর্থিক সামর্থ্য বা সামাজিক মর্যাদায় এই সমস্ত কোনো বিভেদ থাকবে না, যেখানে সমগ্র দেশের প্রত্যেকটি নাগরিক বা প্রত্যেকটি শিশুই কী করে শিক্ষা গ্রহণের অধিকার লাভ করবে। এটাকেই বলছে সাধারণ বিদ্যালয় ব্যবস্থা, কমন স্কুল সিস্টেম, স্কুল ফর কমন পিপল, ঠিক আছে। সাধারণদের জন্য যে বিদ্যালয় ব্যবস্থা সেটাকেই বলছে কি কমন স্কুল সিস্টেম, যেখানে কোনো রকম বিভেদ থাকবে না, বিভেদ ছাড়াই প্রতিটি শিশু বা শিক্ষার্থী কিন্তু শিক্ষা গ্রহণের অধিকার লাভ করবে। বোঝা গেল? এবার আসছে সমাজবাদের পাঠ্যক্রম, কি কি পাঠ্যক্রম থাকবে, পাঠ্য বিষয়বস্তু কেমন হবে সেটা নিয়ে এখানে বলা হচ্ছে। কি বলছে, প্রথমে বলছে পাঠ্য বিষয়বস্তুর মধ্য দিয়ে অবশ্যই সমতাকে গুরুত্ব দিতে হবে। যেহেতু আমি সুযোগের কথা বলেছি, তাই অবশ্যই কি থাকবে, অবশ্যই
সমতাকে গুরুত্ব দেওয়া হবে। যে পাঠ্য বিষয়বস্তুগুলি থাকবে তার ভেতরে কিন্তু অবশ্যই সমতাকে গুরুত্ব দেওয়া হবে বা সমসুযোগকে গুরুত্ব দেওয়া হবে। দ্বিতীয় কী বলছে, জাতীয় সংহতি এবং সামাজিক ঐক্যের উপর গুরুত্ব দান করা হবে। মানুষের ভেতরে যদি ঐক্যবোধ গঠন হয় তবেই কিন্তু সে সামাজিক বা সমাজবাদ সম্পর্কে তার কিন্তু ধারণা গড়ে উঠবে। তাই অবশ্যই জাতীয় সংহতি এবং সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দান করতে হবে পাঠ্য বিষয়বস্তুতে। তৃতীয় বলছে গণতান্ত্রিক যে কর্তব্য, স্বাধীনতা, অধিকার এগুলো কিন্তু অবশ্যই পাঠের অংশ হবে। অর্থাৎ পাঠ্যক্রমের ভেতরে কিন্তু এগুলো থাকবে, এগুলো সম্পর্কে যথার্থ জ্ঞান থাকবে যাতে শিক্ষার্থীরা এই বিষয়ে জানতে পারে। চতুর্থ বলছে তাত্ত্বিক জ্ঞানের সাথে অবশ্যই ব্যবহারিক দক্ষতা বা অভিজ্ঞতা সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে। কীরকম, তোমাদের থিওরিটিক্যাল নলেজের সাথে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজেরও ব্যবস্থা করা হয়, যার জন্য তোমাদের ফিল্ড ওয়ার্ক করানো হয়, ঠিক আছে, বা স্কুলে পাঠানো হয়। তোমাদের তো স্কুলে নাও পাঠানো যেতে পারতো, তোমাদের তো এখানে বসে বসে, তোমাদের যেহেতু মাইক্রো টিচিং করো, তোমাদের এখানে বসে বসে একই অভিজ্ঞতা প্রায় হয়ে যেতে পারতো, কিন্তু তোমাদের কি করা হয়, অন দ্য ফিল্ড পাঠানো হয়, স্কুলে পাঠানো হয়, যাতে তোমরা ওখানে গিয়ে ব্যবহারিকভাবে কাজটা করে তোমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো। পাঠ্য বিষয়বস্তুতে এই ধরনের বিষয় থাকবে। এছাড়া কি বলছে, এছাড়া দলীয় কার্যাবলী যেমন বিতর্ক, আলোচনা ইত্যাদি উৎপাদনমূলক কাজের ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকবে পাঠ্যক্রমে। আর কি বলছে, যেহেতু আমরা এখন কি করছি, অনলাইনের যুগ বা ডিজিটাল যুগে বসবাস করছি, তাই অবশ্যই আইসিটি বা তথ্য প্রযুক্তি যে ব্যাপারটা সেটা কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তবেই কিন্তু আমরা কি যুগোপযোগী একটি সমাজবাদী পাঠ্যক্রম তৈরি করতে পারবো। বোঝা গেল? তাহলে সমাজবাদী পাঠ্যক্রমের ভেতরে কী কী বলছে, প্রথমে বলছে সমতার ওপর গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় কী বলছে, সামাজিক ঐক্য এবং জাতীয় সংহতির ওপর গুরুত্ব দিতে হবে। তৃতীয় কী বলছে, পাঠের অংশ কী কী হবে, পাঠ্যক্রমে যে পাঠের অংশ কী কী হবে, স্বাধীনতা, অধিকার, সমাজবাদ, গণতান্ত্রিক কর্তব্য এগুলো অবশ্যই পাঠ্যক্রমে থাকবে। তৃতীয় কী বলছে, তাত্ত্বিক জ্ঞান, পাঠ্যক্রমে কী হবে, তাত্ত্বিক জ্ঞানের সাথে অবশ্যই ব্যবহারিকভাবে জ্ঞান অর্জনের বা অভিজ্ঞতা অর্জনের জায়গা কিন্তু থাকবে। তার সাথে সাথে কী থাকবে, পাঠ্যক্রমে দলীয় কার্যাবলী, বিতর্ক, আলোচনা ইত্যাদি উৎপাদনমূলক কাজের ওপরও কিন্তু গুরুত্ব দেওয়া থাকবে। আর কি থাকবে, যেহেতু এখন সময়ের চাহিদা, তাই সময়ের চাহিদা অনুযায়ী অবশ্যই তথ্য প্রযুক্তিও কিন্তু এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে। বোঝা গেল? এবার বলছে সমাজবাদী শিক্ষা ব্যবস্থায় আরও কিছু কার্যাবলীর ওপর গুরুত্ব দেওয়া হয়। সেগুলো কি কি? প্রথমটা বলছে শিক্ষার সমসুযোগ নিশ্চিত করা, ঠিক আছে, সমসুযোগ নিশ্চিত করা। দ্বিতীয় বলছে প্রয়োজন অনুযায়ী বৃত্তি প্রদান। তৃতীয় বলছে সমাজে পিছিয়ে পড়া অংশের জন্য বিশেষ সুবিধা প্রদান। চতুর্থ বলছে ধীরগতির শিক্ষার্থীর চাহিদা পূরণ। আর পঞ্চম বলছে উপযুক্ত আইন প্রণয়ন করে যে সমস্ত বেসরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের নিকট থেকে মোটা অঙ্কের বেতন গ্রহণ করে তাদের বাতিল করা। দেখো, প্রথমটা বলছে সমসুযোগ নিশ্চিত করা, অর্থাৎ সবাইকে সমান দান করা। তাহলে তুমি বলো, সমাজবাদে যদি দু ধরনের শ্রেণী ধরা আছে, ধনী এবং দরিদ্র, দু ধরনের শ্রেণীকেই যদি সমানভাবে আমি কোনো ফেসিলিটি বা সুযোগ দান করি, তাহলে কি হবে, যে ধনী সে কিন্তু তার সুযোগটা না হলেও চলতো, কিন্তু যে দরিদ্র তার কিন্তু সুযোগটা বেশি দরকারি ছিল। তাই দ্বিতীয় পয়েন্টটি বলেছে, দেখো, প্রয়োজন অনুযায়ী বৃত্তি প্রদান, অর্থাৎ স্কলারশিপ দেওয়া হবে কি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ যাদের দরকার, যাদের চাহিদা আছে তাদেরকেই কি করা হবে, স্কলারশিপ দেওয়া হবে, বৃত্তি দেওয়া হবে। আর তৃতীয় কী বলছে, সমাজে পিছিয়ে পড়া অংশের জন্য বিশেষ সুবিধা প্রদান, ঠিক আছে, সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী, লিঙ্গভিত্তিক হোক বা কাস্ট ভিত্তিক হোক, যাই হোক, তো সেই সমস্ত শ্রেণী মানুষজনকে কি করতে হবে, বিশেষ সুবিধা প্রদান করতে হবে, যাতে তারা অন্যান্য যে সুবিধাভোগী শ্রেণী তাদের সাথে সমতা বিধান করতে পারে। তবেই কি হবে, শিক্ষা ব্যবস্থায় সুযোগ আসবে বা সমতা বিধান হবে। আর চতুর্থ কী বলছে, ধীর গতি শিক্ষার্থীদের চাহিদা পূরণ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়, তোমাদের আমি বলেছি বিশেষ চাহিদাযুক্ত যে শিক্ষার্থী, ধীর গতির মেধা সম্পন্ন শিক্ষার্থীরা হয়, তাদের ক্ষেত্রে কী হয়, তারা ধীর গতিতে কিন্তু বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো তাদের ক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই তাদের চাহিদাগুলোও কিন্তু পূরণ করতে হবে। তাদের চাহিদাগুলো যদি পূরিত না হয় তাহলে কি হবে, তারা কিন্তু অন্যান্য যারা সুবিধাভোগী শ্রেণী তাদের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। তাদেরকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং তাদের চাহিদাগুলো পূরণ করতে হবে। আর চতুর্থ কী বলছে, যে সমস্ত বিদ্যালয় কী করছে, তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য স্টুডেন্টদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, সেই সমস্ত বিদ্যালয়গুলোকে কী করতে হবে, আইনের মাধ্যমে বাতিল করতে হবে। অর্থাৎ এই যে শিক্ষার ব্যাপার করা, অর্থাৎ শিক্ষার ব্যবসা করা, এটাকে কিন্তু বন্ধ করতে হবে। কারণ শিক্ষার ব্যবসা, যখন অর্থ এসে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, তখনই কিন্তু আবার আমরা কী করছি, সমাজবাদের কথা কিন্তু থাকছে না। কারণ সমাজবাদে কী বলছে, কোনো শ্রেণী নেই, সবাই সমান। কিন্তু যখনই অর্থের বিষয় চলে আসছে তখনই কিন্তু আমরা অটোমেটিকলি শ্রেণীর বিভেদ করে দিচ্ছি। তাই অবশ্যই বলছে কি, এই অর্থের ব্যাপার শিক্ষাক্ষেত্রে আনা চলবে না।
ঠিক আছে। তো এখানে কি কি বলেছে তাহলে কার্যাবলী? প্রথমে বলছে সমসুযোগ দান করতে হবে, দ্বিতীয় কি বলছে প্রয়োজন অনুযায়ী বৃত্তি প্রদান, তৃতীয় কি বলছে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান যাতে তাদের অন্যান্য শ্রেণীর সাথে সমপর্যায়ে উন্নীত হতে পারে, চতুর্থ কি ধীর গতির শিক্ষার্থীদের চাহিদা পূরণ, পঞ্চম কি উপযুক্ত আইনের মাধ্যমে কি যে সমস্ত বিদ্যালয় অধিক টাকা শিক্ষার্থী থেকে নিতে চায় তাদেরকে কি করা, বাতিল করা। বোঝা গেল? সমাজবাদ কিন্তু এইগুলোর কথাই বলছে। অর্থাৎ সমাজবাদ কি বলছে? সমাজবাদ বলছে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলো বা সমাজের যে সামাজিক জীব তাদের ক্ষেত্রে কোনো রকম শ্রেণী থাকবে না, সবাই এক শ্রেণীভুক্ত হবে। কোনো রকম আর্থিক বলো, জাতিগত বলো, ধার্মিক বলো, কোনো রকম কোনো বিভেদ থাকবে না। সেটাই হলো সমাজবাদের মূল কথা। বোঝা গেল? তো তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কেমন শৃঙ্খলা হবে, শিক্ষক কীরূপ হবে। এছাড়া কি পড়লাম? এছাড়া পড়লাম যে গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় প্রশাসন কীরূপ হবে, বিদ্যালয় প্রশাসকের নীতিসমূহ কীরূপ হবে সে সম্পর্কে জানলাম, বিদ্যালয় ব্যবস্থা কীরূপ হবে সেগুলো সম্পর্কে জানলাম, বিদ্যালয়ে কী কী কাজ হবে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় সে সম্পর্কে জানলাম। এছাড়া জানলাম যে শিক্ষায় গণতন্ত্র প্রয়োগের ক্ষেত্রে কী কী সমস্যা আসছে সেই সম্পর্কে আমরা জানলাম। আর জানলাম সমাজবাদ সম্পর্কে। সমাজবাদের ভেতরে আমরা জানলাম সমাজবাদ কী, বিভিন্ন রকম সমাজবাদী আন্দোলন বা বিভিন্ন সমাজবাদ সম্পর্কে জানলাম, যেমন লেনিনিস্ট, ফোবিয়ান ইত্যাদি সমাজবাদ সম্পর্কে জানলাম। ভারতীয় চিন্তাধারায় সমাজবাদ কী সে সম্পর্কে জানলাম। শিক্ষার লক্ষ্য, সমাজবাদী শিক্ষার লক্ষ্য কী সে সম্পর্কে জানলাম। সমাজবাদী শিক্ষার কী কী বৈশিষ্ট্য সে সম্পর্কে জানলাম। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা বা কমন স্কুল সিস্টেম কী, কে প্রচলন করেছিলেন সে সম্পর্কেও জানলাম। আর জানলাম কি যে এই সমাজবাদী যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কীরূপ হবে সে সম্পর্কে আমরা জানলাম। পাঠ্যক্রমের ভেতর কী কী বিষয়বস্তু থাকবে সে সম্পর্কে জানলাম। আর জানলাম যে এই সমাজবাদী শিক্ষা ব্যবস্থায় কোন কোন কার্যাবলীর ওপর আরও গুরুত্ব দান করা হয়েছিল সেগুলো সম্পর্কে জানলাম। তোমাদের যদি এ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।